যেদিন আমি লেফট ছাড়বো সেদিনও আমার বাড়ির লোক জানতো। কংগ্রেসের বিরোধিতা করে এসেছি 2011 থেকে, তাদের সাথে যাওয়ার প্রশ্ন ওঠে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমাকে অনুরোধ করা হয়েছিল। রাজনীতিতে যেটা আমাদেরকে শেখানো হয়েছে সেই পথ দিয়ে সিপিএম চলে। নৌসাদ ফেস টুপি পরে যদি সে ধর্মনিরপেক্ষতার কথা তার যদি গ্রাহ্য হয় আর আমরা যদি সেটা মনে করি, তাহলে একজন গেরুয়া পোশাক পরা স্বামীজিকে আক্রমণ করার ক্ষমতা বাংলাদেশ দেয়। বাম নেতাদের মধ্যে আছে হিন্দু বিদ্বেষ। মমতা ব্যানার্জি যখন বলেছিলেন দুধেল গাই, তখন আপনার মতো লোকেরা মুখে সেলোটেপ মেরে বসেছে। টালির চালে থেকে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা জ্ঞান দেবে, আর সেই জ্ঞান আমাদের শুনতে হবে। ওদের মূল লক্ষ্য ছিল হচ্ছে আমাকে মানুষ মরছে আর মমতা কার্নিভালে নাচছে, এই কথাটা আমি কেন বলছি? বলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষকে যে সম্মান সেটা বিজেপি দিয়েছে। এই প্রসঙ্গে একজন আমার বাম নেতা বলেছিলেন যে উত্তরবঙ্গের লোকরা মাটিতে বসে, চেয়ের ছবি আছে কিন্তু রাস্তায় দাঁড়ালে আমাকে কেউ চোর বলে। নমস্কার, সেক্রেট জার্নি পডকাস্টে আপনাদের স্বাগত। ইন্ট্রোয়ে দেখেছেন আজকে আমাদের অতিথি পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ এবং শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। আজকের এপিসোডে উনি তার জীবনের যাত্রাপথের কথা বলেছেন এবং তার দল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, তার যে রূপরেখা, সেটা নিয়েও অনেক আলোচনা করেছেন। এছাড়াও তার ব্যক্তি জীবনের কথা এবং তার বাম থেকে ডানে পরিবর্তন, এটারও অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। অবশ্যই ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার শঙ্করদা, সেক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, ফার্স্টলি আপনাকে জানতে যাবো আপনার কাছে যে আপনার ছোটবেলা থেকে আজকের বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, এই যে যাত্রাপথ, এটা আপনার কেমন ছিল, একটু আমাদের সাথে শেয়ার করুন। স্বাভাবিক নিয়ম জীবনে, ছোটবেলায় মানুষের নানা ধরনের স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নগুলো পূর্ণ করার ক্ষেত্রে মানুষ ধাপে ধাপে এগোয়। প্রতিবন্ধকতা তৈরি হলে বা কোনটা ছোঁয়া সম্ভব কোনটা ছোঁয়া সম্ভব নয়, সেটার উপরে দাঁড়িয়ে যাত্রাপথটা এগোতে থাকে। তো মূলত তিনটে জিনিস, প্রথমে ছোটবেলায় খেলাধুলো আর পড়াশোনা, পরবর্তীকালে খেলাধুলো, পড়াশোনা, রাজনীতি, এই তিনটেই প্রাইম ফোকাসে ছিল। আপনি তো কলেজ লাইফ থেকে, স্কুল লাইফ থেকে রাজনীতির সাথে টাচে ছিল। ফলে তারপরে খেলাধুলো একটা পর্যায়ে অবধি খেলেছি, জেলা স্তর অবধি খেলেছি। পরবর্তীকালে পড়াশোনায় যে জায়গাগুলো অ্যাচিভ করতে চাই মনে করেছি, সেগুলো অ্যাচিভ করেছি। আপনার মাইক্রোবায়োলজিতে পিএইচডি আছে? হ্যাঁ, আমার পিএইচডি আমি করেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। তো ল্যাটার হাফ আমার মূলত রাজনীতিটাই করার ইচ্ছে ছিল, ফলে স্বাভাবিকভাবে রাজনীতির মধ্যেই ফুল ডিভোশনে দিয়ে করি। এছাড়া নাটক করতে ভালোবাসি। অন্যান্য কালচারাল ফ্রন্টের মধ্যেও আমরা ছিলাম, আগে নাচ, গান ইত্যাদি ইত্যাদি করেছি। কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র রাজনীতিটাই লক্ষ্য। তার পাশাপাশি একটা মানুষের আরো কিছু রিক্রিয়েশনের দরকার হয়, তার মেন্টাল যে নিডগুলো আছে তার জন্য লেখা, নাটক, গান, বাজনা ইত্যাদি ভালোবাসি। তবে সময়, আপনার একটা এনজিও আছে এই প্রজন্ম, হ্যাঁ, সেটা আমি 2011 সাল থেকে চালাই। মূলত আমি যাদের ভালোবাসি বা যাদের সাথে আমি খুব দ্রুত কমিউনিকেট করতে পারি, সেটা হচ্ছে বাচ্চারা এবং বয়স্ক মানুষ। তো তাদেরকে সামনে রেখে এই কাজগুলো করি। যখন যেরকম, সেখানে আমাদেরই বন্ধু বান্ধব কিছু ছেলেমেয়েরা আছে, ছোটরাও যুক্ত হয়েছে, তো তাদেরকে নিয়ে সময় সময় বিভিন্ন ধরনের কাজ করি। আপনি তো দাদা দীর্ঘ 3 দশক ধরে বাম রাজনীতি করেছেন, কিন্তু তারপর আপনি শিফট করে একেবারে ডানপন্থী রাজনীতিতে প্রবেশ করলেন।
তো এই যে একটা সুইচ, মানে একদম একটা দুই মেরুর দুটো দল, একটা একেবারেই শ্রমিক, একদম শ্রমিক বা একদম অন্যটা ক্লাস রাজনীতি করে আর কি, সিপিএম আর কি, কিন্তু এখন আপনি একদম জাতীয়তাবাদী একটা দলের সঙ্গে রয়েছে। তো এই যে একটা সুইচ করা বা এই যে একটা পরিবর্তন, এটাতে আপনি কিভাবে মানিয়ে নিয়েছেন? দেখুন, প্রথমত হচ্ছে রাজনীতির মূল উপাদান হচ্ছে মানুষ। তো মানুষের সাথে থাকা, মানুষের জন্য কিছু করা, এইটা মূলত রাজনীতির একটা লক্ষ্য। এবং সেই লক্ষ্যে সমাজের মধ্যে যারা পিছিয়ে আছে, আজকে আমি কেমন আছি, আগামীকাল আমি তার থেকে একটু ভালো থাকবো, এটা যদি রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতিতে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে বাদবাকি জিনিসগুলো খুব একটা অসুবিধা হয় না। রাজনীতি আমার কাছে ভালোবাসা, ব্যবসা। বর্তমানে যারা রাজনীতির সাথে যুক্ত, তাদের শাসক দলের একটা বড় অংশ রাজনীতিকে যে পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব হিসাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি মনে করি রাজনৈতিক নেতাদের সম্মান ক্রম হ্রাসমান, সবসময় অধোগতির দিকে গিয়েছে, এবং তার জন্য রাজনৈতিক নেতারাই দায়ী। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিকল্প পথ দিয়ে রাজনীতি করার চেষ্টা করি। সেটা বাম রাজনীতি যখন করতাম তখনও, এখন যখন আমি ভারতীয় জনতা পার্টির একজন সামান্য কার্যকর্তা হয়ে কাজ করি, আমার জীবন সম্পর্কে, জীবনের চলা নিয়ে, তার পদ্ধতি নিয়ে, জীবনযাপন নিয়ে কোনো ধরনের পরিবর্তন হয়। স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আদর্শগত জায়গা, যেটা আমাদের রাজনীতির ক্ষেত্রে সব রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা তাদের রাজনৈতিক কর্মীদেরকে তাদের আদর্শগত জায়গাগুলোকে পরিচয় ঘটায়। এবার যখন আপনি আরেকটা ভিন্ন মেরুর রাজনীতিতে আসেন, তখন আপনার একটা তুলনামূলক বিষয় আসে, আলোচনা আসে, সেই আলোচনা করার জায়গাটা তৈরি হয়। আরেকটা বিষয় আছে, রাজনীতিতে এই পরিবর্তনের পেছনে আরেকটা জিনিস আছে, আদর্শের সাথে সাথে একটা আত্মসম্মান বলে বোধ কাজ করে। আপনি আদর্শের পাশাপাশি আপনার নিজস্ব ব্যক্তিগত সম্মানটাও কিন্তু একটা বড় বিষয়। তো দুটো জায়গাতে বাম রাজনীতিতে ধাক্কা খেতে 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 যেদিন আমি লেফট ছাড়বো, সেদিনও আমার বাড়ির লোক জানতো। আচ্ছা, মানে ড্রাস্টিক ডিসিশন কিটা আপনার? আমার একান্তই নিজস্ব সিদ্ধান্ত ছিল। যেদিন ছেড়েছি সেদিনও আমি কাউকে বলিনি। এবার ঘটনাচক্রে অনেকে আমার রাজনীতির কেরিয়ার দেখে অনেকে এটা ভাবতে পারেন যে একটা সুবিধাবাদের থেকে কিন্তু ঘটনাচক্রে আমি যেদিন ছেড়েছি তার আগেও আমার সাথে, আমি কোনো বিজেপির নেতার সাথে কথা বলিনি। ছাড়ার পরে আমি কাউকে প্র্যাকটিক্যালি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে চিনতাম, কারোর সাথে আমার কোনো কথা নেই। ওখানকার সাংসদ তিনি আগেও অনেকবার রিকোয়েস্ট করেছিলেন, এর আগেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের কেউ কেউ সাক্ষাৎ করতে চেয়েছিলেন। আমি শুধু একটাই কথাই বলেছিলাম, আমি একটা রাজনৈতিক দল করি, আমি কোনো রাজনৈতিক দল করতে গিয়ে অন্য দলের সাথে কথা বলাটাকে আমি আমার নিজের আদর্শের সাথে খাপ খাই। বলে কোনোদিন যদি বামপন্থী রাজনীতি ছেড়ে দিই তারপরে আমি সেটা নিয়ে ভাবতে পারি, কিন্তু এখন না। বলে ছাড়ার পরে আমার সামনে দুটো পথ ছিল, হয় রাজনীতি করো আর নয় রাজনীতি না করো। এবার না করাটা আমাদের পক্ষে কঠিন, কেননা দীর্ঘদিন ধরে মানুষের সাথে থেকেছে। এবার করলে কোন পার্টি করবে? বাম রাজনীতি করতে এসে মূলত যাদের বিরোধিতা করেছে সেটা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতির কারণে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এসেছি 2011 থেকে, তাদের সাথে যাওয়ার প্রশ্ন ওঠে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমাকে অনুরোধ করা হয়েছিল এবং অনেক বড় ধরনের অনুরোধ করা আছে। আমি যদিও সাধারণ কার্যকর্তা বা কর্মী, রাজনৈতিক কর্মী, কিন্তু রাজনৈতিক দলগুলো মনে করেছিলেন হয়তো যে আমার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে।
স্বাভাবিকভাবে আপনি তো একদম জনপ্রিয়, ওখানে বহুদিন ধরে রাজনীতি করছেন। জনপ্রিয় থেকেও বড় বিষয়, যে কোনো মানুষ যদি মানুষের মাঝে কাজ করে আন্তরিকভাবে, মানে কোনো কিছু পাবো বলে কাজ করা যান্ত্রিকতার সাথে আর আন্তরিকভাবে কাজ করার মধ্যে একটা পার্থক্য আছে। রাজনীতিকে যদি ভালোবেসে কেউ করে, তিনি যে রাজনীতি করুন না কেন, মানুষের জন্য যদি কাজ করেন, তার ব্যক্তি সম্মান দলগত সম্মানের পাশাপাশি তার অনেক ঊর্ধ্বে থাকে। ফলে সেই চেষ্টাটা করি, কিন্তু পরিস্থিতিটা যে জায়গায় রাজনীতিতে যাচ্ছে, রাজনৈতিক নেতৃত্বের পকেটে উৎসহীন অর্থের স্রোত, এটা দুর্নীতি চলছে, সেটা রাজনীতির পক্ষে খারাপ, রাজনীতির পোস্টারের পক্ষে খারাপ। ভবিষ্যতে যারা আমাদের মতন ছেলে মেয়েরা যারা রাজনীতিটাকে সামাজিক পরিবর্তনের জায়গা থেকে দেখে, তাদের কাছে নিশ্চয়ই এটা হতাশার। কিন্তু দাদা, আপনি সিপিএম এতদিন 3 দশক পরে ছাড়লেন কেন, মানে কি কারণ? রাজনীতিতে যেটা আমাদেরকে শেখানো হয়েছে সেই পথ দিয়ে সিপিএম চলে। আপনি দুটো কথা প্রথমে বলেছিলেন, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডেন্টিটি। আমরা ক্লাস পলিটিক্স করেছি, এর কাছে আছে আর এর কাছে নেই, যার কাছে নেই তার জন্য আমরা কাজ করি। আইডেন্টিটি পলিটিক্সে একটা বিশেষ পরিচিতির উপরে দাঁড়িয়ে রাজনীতি। কিন্তু ক্লাস পলিটিক্স করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, যখন আইএসএফ এর সাথে জোট হয়, আইএসএফ ও আইডেন্টিটি পলিটিক্স করে। নৌসাদ ফেস টুপি পরে সে কিন্তু আসে কথা বলে, নৌসাদ আমার খুব ভালো বন্ধু। তো নৌসাদ ফেস টুপি পরে যদি সে ধর্মনিরপেক্ষতার কথা তার যদি গ্রাহ্য হয়, আর আমরা যদি সেটা মনে করি, তাহলে একজন গেরুয়া বসন পরা স্বামীজিকে আক্রমণ করার ক্ষমতা বানাতে দেয় কে? স্বাভাবিকভাবে যাদের নীতির সাথে কথার কোনো কাজের কোনো মিল নেই, আমরা যারা রাজনীতিতে শৃঙ্খলা শিখি তারা এইটুকু বুঝি, দলের ভিতরে কি বলতে হয়, দলের বাইরে কি বলতে হয়। দলের ভেতরে এই প্রশ্ন আমার দীর্ঘদিন ছিল। বাম নেতাদের মধ্যে আছে হিন্দু বিদ্বেষ, ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষ। এরা মানে যারা বাম নেতৃত্বের যারা এখানকার স্টলওয়ার্ড, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসছে। যাদের দ্বারা বিতাড়িত হয়েছে তাদের মাতৃভাষাও বাংলা, কিন্তু সেটাকে চেপে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো যখন ভেতরে আলোচনা হয়, সেই আলোচনার সঠিক উত্তর পাওয়া যায় না। আর বামেদের বড় মুশকিল হচ্ছে, মানে ধর্মেও আছি, জিরাপেও আছি, এটাতেও আছি, ওটাতেও আছি। তো বি স্ট্রেইট। আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে অবস্থা হয়েছে, সেখানে জন্মসূত্রে হিন্দু, তাদের সংস্কৃতি, তাদের আচার পদ্ধতি প্রত্যেকটা আক্রান্ত হচ্ছে। এবং বাংলাদেশে আমরা যা দেখেছি, সেই মানসিকতার কারণে এখানে আক্রান্ত হচ্ছে। আমি বারবার করে বলি, 100% ঠিক 100% খারাপ বা ভালো এটা হয়। ভালো খারাপেরও একটা জায়গা থাকে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন নীরব থেকে এই ধরনের ধর্মকে সামনে রেখে এই জিহাদিদেরকে সমর্থন করে, তার আমি তীব্র বিরোধী। আমি হুমায়ুন কবির, উনি একজন আইপিএস অফিসার, ওনাকে আমি বলেছিলাম যে মুসলিম সমাজের অধঃপতন হয়েছে, মুসলিম সমাজের মধ্যে যারা শিক্ষিত মানুষ, তাদের নির্বাক সমর্থন এই জিহাদিদের। মমতা ব্যানার্জি যখন বলেছিলেন দুধেল গাই, তখন আপনার মতো লোকেরা মুখে সেলোটেপ মেরে বসেছে। সেদিন আপনাদের ক্ষমতা হয়নি মমতা ব্যানার্জির এই মন্তব্যের প্রতিবাদ করার জন্য। এখন অনেকে আছেন যারা করছেন, প্রতিবাদ করছে। এই মুসলিম সমাজের মধ্যে থেকে এই প্রতিবাদ যত সামনে আসবে, তত এই যে এর মধ্যে একটা অসম্মান, এই দুধেল গাই বলাটা তো ওনাদেরই অসম্মান। এবং দেখলে বোঝা যাবে যে মুসলিম সমাজের মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা বিভিন্ন সময় তৃণমূলের দ্বারা প্রতারিত হচ্ছেন, কিন্তু তারা সামনে এসে প্রায় দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই এর সময় ট্রেন পড়ানো,
স্টেশন পোড়ানো, রাস্তাঘাট এরা কারা? এদের অর্থনৈতিক অবস্থান যদি দেখলে বোঝা যায় এদের হাতে কিচ্ছু নেই। কিন্তু এদেরকে ধর্মীয়ভাবে সংগঠিত করে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করবার কাজ এবং ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবার কাজ তৃণমূল কংগ্রেস করছে। এবং তাই জন্য মমতা ব্যানার্জি যখন শওকত মোল্লাকে বলে যে তুই তো বোম বাঁধিস, তারপরেও তাকে নেতা বানায়। ফলে এখনো যে হিন্দু, জন্মসূত্রে হিন্দু যারা ধর্মনিরপেক্ষতার চাষ করেন, তাদেরকে আমি বলবো দয়া করে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এলাকায়, শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা যেখানে 25-30% মুসলিম জনগোষ্ঠী একসাথে বাস করে, সেখানে গিয়ে থাকুন। দেখবেন, নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বুঝবেন যে ধর্ম নিরপেক্ষতাটা শুধুমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠতা এলাকায় প্রযোজ্য, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় 30%, আমি বেশি বলছি না, সেখানে এই শব্দটার কোনো মানেই থাকে না। ফলে এই ধরনের রাজনীতির বিরুদ্ধে জন্মসূত্রে হিন্দু, জন্মসূত্রে মুসলিম যেই হোক না কেন, যারা সচেতন, শিক্ষিত, যারা বাস্তবকে উপলব্ধি করে, তাদের এগিয়ে আসা দরকার এই পরিস্থিতি পরিবর্তন করতে। শ্রমিকদা একটা খুব সুন্দর কথা বলে যে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যাদের মা বাবাদের মৃতদেহের ছাই বা দেহ আমার ভারতবর্ষের মাটিতে আছে, তাদেরকেই এই ভারতবর্ষকে রক্ষা করবার ক্ষেত্রে অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। এখানে অনুপ্রবেশের মধ্যে দিয়ে সংখ্যাধিক্যে এই যে একটা ভারতবর্ষকে অস্থির করে তোলবার চেষ্টা, এই প্রচেষ্টাকে কখনোই সফল করতে দেওয়া যাবে না। সেই কাজ করছে। এই যে এখন এসআইআর নিয়ে এত চর্চা চলছে, কিন্তু আদতে এর আগে বহুবার এসআইআর হয়েছে, তখন তো এত কিছু আমরা শুনতে পাইনি, হয়তো অত মিডিয়া অত অ্যাক্টিভ ছিল না। কিন্তু এই যে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা, এটা তো একটা দরকারি প্রসেস, এবং এখানে তো বিরোধিতা করার কোনো জায়গা আছে বলে মনে হয় না। কিন্তু বিরোধীরা সমানে এখন আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে এটা নিয়ে একটা রাজনীতি চলছে, এবং এটার পেছনে কি কারণ আছে বলে আপনার মনে হয়? এসআইআর কে নিয়ে এই ন্যারেটিভ তৈরি করা, আতঙ্ক তৈরি করা, বিভ্রান্তি তৈরি করা আসলে তৃণমূলের বিগত 14 বছরের রাজনৈতিক ব্যর্থতা, তাদের অপশাসনগুলোকে ঢাকা দেওয়ার জন্য। খুব সাধারণভাবে বলি যে আরজিকর, কসবা, শিক্ষা চুরি, দুর্নীতি, কর্মসংস্থান নেই, তৃণমূলের নেতারা এক্সে বলকার চোর, আজকে এটা নিয়ে কেউ আলোচনা করছে না, সবাই এসআইআর নিয়ে আলোচনা করছে। ন্যারেটিভের চেঞ্জ করা একটা একদম। এসআইআর নিয়ে আমার মনে হয় এটা ইলেকশন কমিশনের কাজ, তাদের এই কাজটা করতে দেওয়া হোক। ভারতীয় নাগরিকদের কোনো ভয় নেই, উদ্বাস্তু হিন্দুদের কোনো ভয় নেই। তৃণমূলের নেতারা এগুলো বলছে, এবং আমাদেরও আমি মনে করি যে অনেক মিডিয়া হাউস এগুলো নিয়ে ফলাও প্রচার করছে। এই ফলাও প্রচারের পেছনে একটাই লক্ষ্য আছে, যে বিগত 14 বছরে তৃণমূল যত অপকাজ করেছে সেগুলোকে আলোচনার থেকে সরিয়ে দেওয়া। গরু চোর একটা, কয়লা চোর, বালি চোর, তারা জ্ঞান দেবে। টালির চালে থেকে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা জ্ঞান দেবে, আর সেই জ্ঞান আমাদের শুনতে হবে। এই আলোচনা আমার মনে হয় মিডিয়াও তৃণমূলের ফাঁদা পাতে প্রচার করছে, আমি বলতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ এ পলিটিক্যাল পার্সন, ওয়ার্কার, আমি অনেক বেশি 14 বছরে তৃণমূল কংগ্রেসের অপশাসন, তার মধ্যে নিশ্চয়ই ওয়ান অফ দ্য কম্পোনেন্ট শুড বি যে ইনফিলট্রেটার, অনুপ্রবেশকারী, এগুলো নিয়েও আলোচনা হওয়া দরকার। না হলে মনে হচ্ছে যেন একটা ধোয়া তুলসী পাতা তৃণমূল কংগ্রেস, তারা এসআইআরে একেবারে মানুষকে রক্ষা করবার নাম করে অনুপ্রবেশকারীদেরকে এই ভারতের মধ্যে মিশিয়ে দেওয়া, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের মধ্যে মিশিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, সেই চেষ্টার বিরুদ্ধে নিশ্চিতভাবে যেগুলো বর্তমানে যে বিষয়গুলো তৃণমূল কংগ্রেসকে প্রতি মুহূর্ত বিদ্ধ করেছে, সেই নিয়েও আলোচনা জারি থাকা দরকার। আর এই যে একটা ইনফিলট্রেশন কিন্তু আমাদের দেশের একটা আভ্যন্তরীণ সুরক্ষার জন্য অত্যন্ত ভয়ানক একটা ব্যাপার। সেটা না মনে করে বা সেটা নিয়ে আলোচনা হচ্ছে না একেবারে, বরঞ্চ হচ্ছে কি যে একটা নামও যেন বাদ না যায়। তো
তো এই একটা নাম যদি কোনো অনুপ্রবেশকারী হয়, সেটা যদি বাদ দেওয়া হয়, তার জন্য তারা নাকি অনেক মানে পশ্চিমবঙ্গে উত্তাল করে দেবেন, এরকম অনেক কিছু শুনতে পাচ্ছি, আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। এমনকি বিএলও যারা আছেন তাদেরকে তো রীতিমতো প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা এইরকম একজনের নামও যদি বাদ দেওয়া হয় তাহলে ওনাদেরকে গাছে বেঁধে রাখবেন, পোস্টে বেঁধে রাখবেন। তো এই যারা কর্মী, তারা তো সরকারি কর্মচারী, তারা তাদের কাজটা করবেন, তো তাদেরকেও তো হুমকি দেওয়া হচ্ছে। তাই আপনার কি মনে হয় ওরা ঠিক মতো কাজটা করতে পারবেন? প্রথমত হচ্ছে যে ঢাকা লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যার পরিবর্তন 2002 থেকে 2025 এবং ধর্মীয়গতভাবে এই ভোটারের পরিবর্তনটা এইটা আপনারা দেখান, তাহলেই বুঝতে পারবেন যে অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশের সমস্যাটা কতখানি আমার মনে মানুষ সহজে বুঝবে। এক, 2 নম্বর বিষয় হচ্ছে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। আমি আবার বলছি, ভারতীয় নাগরিক, হিন্দু উদ্বাস্তু বাংলাদেশ থেকে যারা এসছেন, তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ, ভারতীয় জনতা পার্টি দায়বদ্ধ, কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ, ফলে এই ক্ষেত্রে আতঙ্কিত হবেন না। 2, 3, ভয় কখনোই ভালোবাসার থেকে বেশি শক্তিশালী নয়। তৃণমূল কংগ্রেস যে ভয় দেখাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ভয় তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বুমেরাং হবে। ফলে স্বাভাবিকভাবে ঠিক যে ভয় মানুষের মধ্যে প্রভাব তৈরি করে, কিন্তু ভয়ই যদি শেষ কথা বলে তাহলে ভালোবাসা পৃথিবীতে কোনোদিন উপস্থিতি থাকতে পারত না। ফলে মানুষের ভালোবাসা, জনসমর্থন নেই। এই সরকারকে পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে 2026-এ প্রতিষ্ঠা হবে। আপনি বলুন যে এই আপনার উপরে যে একটা প্রাণঘাতী হামলা হলো নাগরাকাটাতে, তো আপনি মিডিয়ার সামনে বলেছিলেন যে এটা একটা সংগঠিত ক্রাইম হয়েছে, এটা সংগঠিত অপরাধ ছিল, তো এটার ব্যাপারে কি বলবেন? দেখুন, প্রথমত বলি যে সেদিন একটা মব লিঞ্চিং এর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে বিধানসভার ভেতরে এবং বাইরে তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে যারা কথা বলে তাদের মধ্যে আমি একজন। সেদিন ওদের মূল লক্ষ্য ছিল হচ্ছে আমাকে মারা, এবং সেই পরিকল্পনাই ওরা করেছিল। এবং অনেকেই জানেন যে আমি কোনোদিন সিকিউরিটি নিই, আজও নিই না, আগেও নিতাম না, এখনো নিই না। 10-11 বছরের আমার জনপ্রতিনিধি হিসেবে কোনোদিন সিকিউরিটি গার্ড সাথে নেই। তো খুব সহজেই আমাকে সফট টার্গেট হিসেবে চিহ্নিত করা ছিল, এবং ওরা আমাকে প্রশ্নই করেছিল যে মমতা ব্যানার্জি কার্নিভ্যালে নাচছে, সেই নিয়ে আপনি বলার কি? উত্তরবঙ্গের মানুষ মরছে আর মমতা কার্নিভ্যালে নাচছে, এই কথাটা আমি কেন বলেছি? এই ছিল মূল ওদের বিষয়। এবং আপনি তো চিফ হুইপও এখানে, আমি বিধানসভার অপোজিশন চিফ হুইপ। তো স্বাভাবিকভাবে আমি বললাম যে রিলিফ দেওয়ার সাথে এর সম্পর্ক, তৃণমূল কংগ্রেস একটা বজ্জাত রাজনৈতিক দল, যারা আপনাদের মানে ব্লাড ডোনেশন ক্যাম্প যারা ভাঙচুর করে, যারা লাইব্রেরির বই পড়ায়, তাদেরকে রাজনৈতিক দল বলা যায় কিনা এটাই প্রশ্ন। ফলে রিলিফ দিতে গিয়ে তাদের আমাদের উপর আক্রমণটা কোনো অস্বাভাবিক ঘটনা। এটা আমি মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সংগঠিত পরিকল্পিতভাবে এই আক্রমণ হয়েছে। 2, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা জিনিস লক্ষণীয়ভাবে স্বাধীনতার পরে দেখা গিয়েছে। স্বাধীনতার আগে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে অনেক সহিংস আন্দোলন দেখেছি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব আমাদের বাংলা থেকে অনেকে দিয়েছে। এবার এখন স্বাধীনতার পরে দেখা যাচ্ছে যে ক্ষমতা ধরে রাখার জন্য সে কংগ্রেসিরাই হোক, বামেরাই হোক, কি বর্তমান তৃণমূল কংগ্রেসেই হোক, পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে রক্তের একটা সম্পর্ক আছে। এর কারণেই এটা একটা কালচারে পরিণত, সংস্কৃতি। আমি যেটা বলি, স্বাধীনতার পরবর্তীতে বিরোধীদের
রক্তের সংস্কৃতি, রক্ত নেওয়ার সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে। ফলে এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে, ক্ষমতার পরিবর্তন করতে হবে। ভারতবর্ষে এই মুহূর্তে 22-23টা রাজ্যে বিজেপি আছে, কোথাও তো এরকম বিরোধীদের উপরে রক্ত স্নান হয়। নির্বাচনের আগে পরে এত মানুষ সারা বছর ধরে বিরোধীদেরকে খুন করা। আমি বলবো যে অভিজিতের ঘটনা মিলেঘাটা, ও তো লাইভ করলো, ওর কুকুর সহ ওকে মারা হয়েছে, একটা প্রেগন্যান্ট কুকুর ছিল এবং বাচ্চা ছিল, সেগুলোকে মারা হয়েছে। এর থেকে বোঝা যেতে পারে যে তৃণমূলের যে রাজনৈতিক হিংসা যে সৃষ্টি করা বা রাজনৈতিক হিংসার মধ্যে দিয়ে বিরোধীদেরকে ভয় দেখানো, এটা ওদের রাজনীতির অঙ্গ। এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি শুধু একটাই কথা বলবে, 2026-এ সরকার পরিবর্তন হলে কোন বিরোধী রাজনৈতিক দলের কর্মী নেতা যারা কোনো ধরনের অন্যায় কারোর সাথে করেননি, তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিশ্চিতভাবে রাজ্যের বিজেপির সরকারের থাকবে। আর যারা অপরাধ করেছেন, শ্রী অমিত শাহ মহাশয়ের ভাষায়, গর্ত থেকে যদি লুকিয়ে থাকে সেখান থেকেও বের করে নিয়ে এসে তাদের আইনি রাস্তায় সাজা দেওয়া। এই ব্যাপারে আপনি কি বলবেন, সেটিং ধরে কাদের সাথে আছে? দেখুন, এই প্রশ্নের একটা দীর্ঘ উত্তর আছে। প্রথমত, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে সিপিএম। সিপিএম বা বাম নেতারা হচ্ছে তৃণমূলের সব থেকে ঘনিষ্ঠ সহযোগী। মূলত বিরোধী ভোট কেটে তৃণমূলকে ক্ষমতায় রাখবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে বাম নেতারা যুক্ত রয়েছে। আমি কিন্তু বাম কর্মী সমর্থক বা বামের নিচুতলার সদস্যদের কথা বলছি। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি রাজনীতি সাধারণ এবিসিডি ফলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন 2011 থেকে 2016 এই সময়কালে বামপন্থীদের বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ সব থেকে বেশি সংগঠিত হয়েছে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব সাফল্য, 19-এ তাদের সাফল্য এই আক্রমণের লক্ষ্যবস্তুকে পাল্টে দেয় তৃণমূল কংগ্রেসে। তখন তারা বিজেপির উপরে আক্রমণ করে। তার কারণ তৃণমূল কংগ্রেস এটা বুঝে যায় যে বামেরা এখানে গৌণ শক্তিতে পরিণত হয়েছে, এখানে বিজেপি হচ্ছে আপকামিং ফোর্স। ফলে এই সময়কালে যাবতীয় হত্যা সংগঠিত হয়েছে সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে, এবং 2021-এর 2রা মের পরে প্রায় কয়েকশত কর্মী খুন করা হয়েছে কার্যকর্তা। এটা হচ্ছে এই সময়কালের রাজনীতি। শ্রমিকদা একটি কথা বলেছে যে বাম কর্মী সমর্থক সদস্যদের, নেতাদের নয়, নেতারা হচ্ছে চেয়ার খুঁজছেন, তার ফলে তারা এই ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করছেন তৃণমূলের সাথে। তাদের এটা বোঝা উচিত যে বাম এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারবে এই ক্ষমতা তাদের নেই আজকের রাজনীতিতে। ভবিষ্যতে 50 বছর পরে, 100 বছর পরে কি হবে আমি বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে নেই। ফলে এই মুহূর্তে বিরোধী ভোটকে এক রাখা প্রয়োজন। তৃণমূল কংগ্রেস বিরোধী সমস্ত ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে আসা উচিত। সেটাই হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পতনের অন্যতম শর্ত হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির ভোটের ফারাক হচ্ছে 40 লাখের কাছাকাছি। ডায়মন্ড হারবারের মতন সিটে অত্যন্ত প্রতিভাধর সংসদ আছে, যিনি পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট, কাউকে বসতে দেন না। তিনি 68-69% ভোট পেয়েছে, 7 লাখের কাছাকাছি মার্জিন। তো এরকম অনেক জায়গা আছে। তো সেই জায়গায় যে ভোটগুলো আছে সেগুলোকে ভোট তো বলা যায় না, ছাপ্পা যেটা মেরেছে সেই ছাপ্পা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের মধ্যে যে মার্জিন সেটা থাকবে না বললেই চলে। ফলে এই বিষয়ে তৃণমূল জানে, এই জন্য এসআইআর নিয়ে এত লাভ। তৃতীয়ত হচ্ছে, এটা একটা অদ্ভুত জিনিস
জন্মসূত্রে হিন্দু তথাকথিত ধর্মনিরপেক্ষ মানুষদের এটা বোঝা উচিত যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে, সেটা আমাদের রাজ্যে 15,000 20,000 বুথ যদি হয়, সেই 15-20,000 বুথে বিজেপির কোনো এজেন্ট থাকে না, সেখানে একাই তৃণমূল রাজত্ব চালায়। হিন্দু বুথের ক্ষেত্রে তো সেটা হয় না যে অন্যদের এজেন্ট নেই। অর্থাৎ এই যদি 20,000 ভোট যদি আমি সাধারণভাবে ধরে নিই, প্রতি বুথে যদি 1,000 করে ভোট থাকে, তাহলে বোঝা যাবে এই সংখ্যাটা যদি মাইনাস হয়ে যায়, তৃণমূল তার রাজনৈতিক অস্তিত্ব হারায়। সেটিং ইত্যাদি এই সমস্ত বক্তব্যটাকে যারা সাধারণভাবে রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তারা যদি একটু ভেতরে প্রবেশ করেন, বিশেষ করে হিন্দু জন্মসূত্রে বাঙালি যারা আছেন, আমার মনে হয় তাদের সেটিং তত্ত্বের বদলে এই বিষয়গুলো নিয়ে ভাবনা করা উচিত। জন্মসূত্রে মুসলিম, তারা চোখে ফেট্টি বেঁধে তৃণমূলের সাথে যাচ্ছে। তারা কিন্তু এটা বলছে না যে তৃণমূল বিজেপির সেটিং আছে, বলছে না তো, তারা তো ভোট তৃণমূলকে দিচ্ছে। যদি তৃণমূলের যদি বিজেপির সাথে সেটিং থাকে, তাহলে মুসলিমদের তো তৃণমূলকে ভোট দেওয়ার কথা না, ভোট দিচ্ছে কেন? এই যে কথাগুলো বলে না, এরা আসলে নিজেদের অস্তিত্বটা বুঝতে হয়তো পারছে না, কিন্তু পরবর্তীকালে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতন প্রতিবেশীদের দ্বারা ক্ষুণ্ণ হতে হবে। তার প্রস্তুতি নিচ্ছে এই জন্মসূত্রে হিন্দু বাঙালি, তারা হচ্ছে এই তথাকথিত সেটিং দিকের কথা বলে। আমি জানি না যে শিক্ষিত মানুষরা কেন এই ধরনের কথা বলে। এই যে আপনি বললেন হরগোবিন্দ দাস, ইনার যখন খুন হয়েছিলেন, ইনি এবং ওনার ছেলে, তখন সিপিএম কিন্তু একটা বারের জন্য মানে তৃণমূলের এগেনস্টে বিশেষ কিছু বলেন বা সেরকম কিছু করেও নি ওদের জন্য। আপনি কতটা জানেন এই ব্যাপার? দেখুন, আমি আর সিপিএম নিয়ে আলোচনা করতে চাই না। প্রথমত ইনসাফ যাত্রা বের করেছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য ওরা ন্যায় যাত্রা করেছে, বিচার চাই করেছে, করে। যারা বাম নেতারা, তারা তো যে পর্যায়ে রাজনীতি করে, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই না, কিন্তু বামপন্থী বামেদের সমর্থন করেন সেই অংশটা আজকের দিনে যারা আছেন দাঁড়িয়ে, জন্মসূত্রে হিন্দু হোক মুসলিম হোক, তাদের এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গটা নরকের রাজত্ব তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এদেরকে সরাতে গেলে সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং বামেরা, দুর্ভাগ্যবশত বাম নেতারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে গিয়ে জিহাদিদেরকে সমর্থক হয়ে দাঁড়াবে, এটা বাস্তব। সেই বাস্তবতাকে স্বীকার করেই আমার মনে হয় রাজ্যকে বাঁচাতে বাম নেতাকর্মী সমর্থক তাদের উচিত ভারতীয় জনতা পার্টির পাশে, অন্তত ভোটের ক্ষেত্রে এসে পাশে দাঁড়াবে। একটা জিনিস বলবো যে মিডিয়াতে একটা জিনিস বলা হয় সব জায়গাতেই, যে বিজেপি একবারে এমনই একটা দল যা যেখানে আসলে পরে বাঙালির মাছে ভাতে বাঙালির যে একটা আলাদা আবেগ, সেই মাছ ভাত বাঙালি সে থাকবে না, তাকে নিরামিষাশী করে দেওয়া হবে। এবং তাদের মানে নিজস্ব যে অপদার্থ যারা, তারা ত্রিপুরাতে যা গিয়ে দেখুক যে ওখানে বাঙালি মাছ ভাত খায় কিনা। এই বলে না যে ওই পিসির যখন গোপ উঠবে মামা হবে, ওই সমস্ত কথার উত্তর দিয়ে, এগুলো কথা যারা শোনে আর বলে, দুদলকেই বলবো যে কি হলে কি হবে এর থেকেও বেশি বর্তমানে বাঁচুন। হরগোবিন্দ দাস, চন্দন দাসদেরকে দেখে শিখুন, রাজ্য পরিবর্তন করুন। তারপরে যদি বাঙালিকে আমিষ খেতে বলে, তখন বাঙালি নয়, আমিও তো মাছ খাই, আমি কি করি সেটা তখন দেখে নেবেন। আপনি তো শিলিগুড়িতে আছেন, এখানে প্রচুর নন বেঙ্গলিরা রয়েছেন, বেঙ্গলিরা রয়েছেন, তো সেখানে তো এরকম কোনো কিছু চিত্র দেখা যায় না, সবাই মিলেমিশে আছেন। হিন্দু ধর্মের সবথেকে বড় বিষয়, একে তো এখানে আমরা যারা বসে আছি, আমি জানি না কতজন ধর্মগ্রন্থ পড়ে আমরা হিন্দু। আমরা তো ধর্মগ্রন্থ না পড়েই হিন্দু, জন্মসূত্রে আমরা হিন্দু হই, আদব কায়দা রীতি নীতি শিখি। আমাদের হিন্দুদের মুশকিল হচ্ছে আমরা ধর্মটাকে উৎসব বানিয়ে ফেলেছি, আর উৎসব বানাতে গিয়ে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলেছি। অন্য ধর্মকে অপমান করার কথা আমি বলছি না, একমাত্র আমরাই বলি, এর জন্য গর্ব করা উচিত যে যত মত তত পথ। ফলে সেই ধর্মের মানুষদেরকে আমি বলবো যে এই যে মিশ্র সংস্কৃতি, মিশ্র
আচার পদ্ধতি, তার সহাবস্থান যদি কেউ শিখিয়ে থাকে সেটা তো ভারতবর্ষ শিখিয়েছে, সনাতন ধর্ম শিখিয়েছে। যারা তথাকথিত এই ধরনের প্রচার করেন তারা আসলে ভারতবর্ষের ভালো চান না বলেই এই ধরনের কথা বলে। সে ত্রিপুরায় হোক, শিলিগুড়ি, আমার বন্ধু যারা নিরামিষ খায় তারা নিরামিষ খায়, যারা আমিষ খায় আমিষ খায়, ওদের কি আছে? যার যেটা আচার পদ্ধতি সে সেটা পালন করবে, সেই শিক্ষাই তো আমাদের সনাতন ধর্ম দিয়েছে। এবং আমি বলবো যে হিন্দু বাঙালিকে বরঞ্চ এখন থেকে একটু ধর্মীয় চর্চাও বাড়িতে করা দরকার। আমরা আধুনিক হতে গিয়ে নিজেদের অস্তিত্বের সংকট ডেকে নিয়ে আসছি, এর থেকে বড় বিপদ হতে পারে না। এবং এরপরে যদি কেউ এসে বলে যে তুমি তোমার সবকিছু জন্মসূত্রে প্রাপ্ত তোমার সংস্কৃতি ঐতিহ্যকে বলি দিতে ইচ্ছুক কিনা, কেউ যদি বলি দিতে চায় তাহলে সে নিজের হাড়ি কাটে গলা দেবে। তাদের কে কার হাতে, জিহাদিদের হাতে খুন হলো কি না হলো সেটা পরের ব্যাপার, কিন্তু যারা চায় না তাদের তো রক্ষা করতে হবে, সেই রক্ষা করার কাজে আমরা করি। আচ্ছা দাদা, আপনি শিলিগুড়ির বিধায়ক 2021 সাল থেকে রয়েছেন। শিলিগুড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার পরেই নেক্সট বিগ সিটি, কিন্তু সেখানে পরিকাঠামোগত উন্নয়ন কতটা আপনি দেখতে পেয়েছেন 34 ইয়ার্স এর বাম আমলে, এবং তারপরে 14 ইয়ার্স হয়ে গেছে? উত্তরবঙ্গের মানুষ এটা মনে করে যে তারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন, তাদের একটা ক্ষোভ রয়েছে। শিলিগুড়ি শহর ছোট্ট, শিলিগুড়িকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের একটা মধ্যে একটা বিচ্ছিন্নতার ভাবনা কাজ করে। সেই ভাবনার মধ্যে যথেষ্ট যুক্তি আছে, সেই যুক্তিকে সামনে রেখে আমরা লড়াইও করি। বাম রাজনীতি যখন করেছি, আমার রাজনৈতিক পরিধিটা ছিল ছোট, শিলিগুড়ি শহর তার আশপাশ। সেই সময় অশোকদা মেয়র ছিলেন, আমি যখন এমআইসি ছিলাম তার আগে বিধায়ক ছিলেন। তো সেই সময় এটাও আমি শুনেছি যে অশোকদা নাকি শুধু শিলিগুড়িরই উন্নয়ন করতে চান, এটাও অনেকের মনের মধ্যে কথা ছিল। কিন্তু উনি যাই করুন না কেন সেটা পর্যাপ্ত ছিল, তার ফলেই মানুষের মধ্যে ক্ষোভ আছে। ধরুন আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থা, রাস্তা, আলো, তিনটে যে বেসিক আমাদের চাহিদা, সেটা শিলিগুড়ি শহরই সম্পূর্ণভাবে দিতে পারে। তো শিলিগুড়ি বাদ দিয়ে অন্য ছোট শহর গ্রামীণ অবস্থাটা কতখানি খারাপ, তার জন্য যে পরিমাণ অর্থ দেওয়া দরকার পশ্চিমবঙ্গের সরকারে সেই পরিমাণ অর্থ দেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট হচ্ছে 800 কোটি টাকা হাইয়েস্ট, তার 300 থেকে 400 কোটি টাকা খরচা। কেন্দ্রের সরকার ভারতীয় জনতা পার্টি আসার পরে এই মুহূর্তে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গে কাজ হচ্ছে 60,000 কোটি টাকা, রাস্তা, ট্রেন স্টেশন, এয়ারপোর্ট। তো একটা বিগ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কেন্দ্রের সরকার করছে। ভবিষ্যতে আমি এটা উত্তরবঙ্গের মানুষকে কথা দিতে চাই যে একটা নতুন উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে একটা নতুন উত্তরবঙ্গ, বিকশিত উত্তরবঙ্গ, সেটা তৈরি করে আমরা দেখাবো। এবং এটা তো মানতেই হবে, সুকান্তদা আমাদের রাজ্যের সভাপতি হয়েছিলেন উত্তরবঙ্গ থেকে, এই মুহূর্তে আমি অপোজিশন চিফ হয়ে আমি উত্তরবঙ্গ থেকে, বলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষকে যে সম্মান সেটা বিজেপি দিয়েছে। এই প্রসঙ্গে একজন আমার বাম নেতা বলেছিলেন যে উত্তরবঙ্গের লোকরা মাটিতে বসে, স্টেজে বসার জায়গা হয় না। তো আমি এটুকু বলতে পারি যে ভবিষ্যতে উত্তরবঙ্গের নেতারা মাটিতেও বসবে, স্টেজেও বসবে, সেই জায়গায় উত্তরবঙ্গে। খুব ভালো বলেছেন। আগামী দিনের জন্য নতুন কি কোনো প্রকল্প আপনারা নিচ্ছেন যেটা একবারে সেন্ট্রালের প্রজেক্ট? যেটা না, এর মধ্যে আমাদের অনেকগুলো এমনিতে একটা সুবিধা আছে যে আমাদের সাংসদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার একটা বিশেষ লক্ষ্য নর্থ ইস্টের ক্ষেত্রে আছে, আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আছে। এইমস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু আমাদের উত্তরবঙ্গে। এছাড়া নানা ধরনের আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আমাদের বড় খেলার মাঠের প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রজেক্ট পরিকল্পনা আছে। সেই ক্ষেত্রে রাজ্যের সরকারে ভারতীয় জনতা পার্টির আসাটা ভীষণ দরকার, কারণ আমাদের সংবিধানে 3টে তালিকা আছে, কেন্দ্র, রাজ্য এবং যৌথ তালিকা। রাজ্যের হাতে থেকে জমি,
যে কোনো উন্নয়নের কাজে দরকার হয় জমি, সেই জমি দেওয়ার ক্ষেত্রে রাজ্যের সরকারের নেতিবাচক মনোভাব আমাদের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে, কেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। দাদা, যদি 26-এ বিজেপি গভর্নমেন্ট আসে, তাহলে একটা কোনো রূপরেখা, একটা কোনো রোড ম্যাপ কি ঠিক করা আছে যে উত্তরবঙ্গের কিভাবে ডেভেলপমেন্ট আরো বেশি করা যেতে পারে? এটা তো আমাদের কাজের মধ্যেই প্রকাশিত হয়েছে। তো তথ্য আকারে বলি যে একটা প্রথম যদি বলি পরিযায়ী শ্রমিকের স্রোত উত্তরবঙ্গ থেকে সেটাকে বন্ধ করা। উত্তরবঙ্গে শিল্প শ্রমিকের সংখ্যা কত এটা যদি কেউ জানতে চায়, উত্তরবঙ্গের চা বাগান উত্তরবঙ্গের একমাত্র শিল্প সেই অর্থে, তাহলে পশ্চিমবঙ্গে 100 জন যদি শিল্প শ্রমিক হয় তার মধ্যে মাত্র 4 জন হচ্ছে উত্তরবঙ্গের, বাদ বাকি 96 জন হচ্ছে দক্ষিণবঙ্গের। এর থেকে বোঝা যায় শিল্প পরিকাঠামো কতখানি হতশ্রী। এইখানে দাঁড়িয়ে আমরা এর আগেও আমরা বারবার করে বলেছিলাম যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যে সুযোগ পায় সেই রকম একটা সুযোগ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেওয়া হোক শিল্প স্থাপনের ক্ষেত্রে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, কম্পিউটারে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, টি ইন্ডাস্ট্রিকে বুমিং করা, এই ধরনের বিভিন্ন, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উত্তরবঙ্গে করার একটা পরিকল্পনা নিশ্চিতভাবে আছে। আমাদের শিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখব যে ভালো মেডিকেল কলেজ হসপিটাল হোক, আমাদের ভালো আইআইটি স্তরে কোনো ইনস্টিটিউট হোক, আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক, যেরকম আমি বারবার দাবি তুলেছি সৈনিক স্কুল করার, একটা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি করার, সেন্ট্রালের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা চেয়েছি বলে শিক্ষার ক্ষেত্রেও বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সেটা আমাদের মধ্যে রয়েছে, একটা চারুকলা বিশ্ববিদ্যালয় আমরা করতে চাই। আমি যদি ধরি স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সামগ্রিকভাবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশকে ক্যাটার করে। আমি যেন শিলিগুড়িকে অনেকে উত্তর পূর্ব ভারতের গেটওয়ে বলে, তো ভবিষ্যতে শিলিগুড়ি শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের গেটওয়ে থাকবে না, শিলিগুড়িকে ঘিরে এমনভাবে উত্তরবঙ্গ বিকাশ আমরা করব যাতে মানুষের ফার্স্ট স্টপটাই হয়ে যায় উত্তরবঙ্গ বা শিলিগুড়ি। অর্থাৎ আপনি স্বাস্থ্যের জন্য আপনাকে কলকাতা আসতে হবে, শিলিগুড়ি আপনাকে সেটা প্রোভাইড করবে। শিক্ষার জন্য আপনাকে কলকাতা আসতে হবে না, কলকাতা ছেড়ে ভিন রাজ্যে যেতে হবে না, শিলিগুড়ি আপনাকে দেবে বা উত্তরবঙ্গ আপনাকে দেবে। তো এরকম ভাবে ভাবনাটা আছে এবং করে দেখাবো, এটুকু বলবো। খুব ভালো বলেছেন, অনেক কিছু আলোচনা করলাম আজকে। তো শেষে বলবো যে ব্যক্তি ডক্টর শঙ্কর ঘোষ, আপনি ভবিষ্যতে আর কি কি করতে চাইবেন বা আর কিভাবে জনমানসে আরো আপনার কাজের ছাপ ফেলে যাবেন সেটা আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি বলুন একটু। আমি এই মুহূর্তে আমাদের প্রতিবেশী 3টে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয়, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা, এবং দেখা গেছে সেখানে যুবরা একটা ভূমিকা পালন করেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন নেতিবাচক উপস্থিতি কারো কারো দেখা গিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে নিজে যেহেতু ছাত্র রাজনীতি করে বড় হয়ে উঠেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আরো সামনে প্রতিবাদ মুখর হওয়া দরকার। তাদের সামনে এগিয়ে না আসাটা এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবার ক্ষেত্রে একটা সহযোগী ভূমিকা পালন করছে। তো আমি বলবো যে ক্যাম্পাসে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ছাত্রছাত্রীদেরকে সংঘবদ্ধ করা, এবং অবশ্যই এটা চাইবো যে রাজনীতিতে স্বচ্ছ লোকের উপস্থিতি, আরো বেশি রাজনীতিতে স্বচ্ছ লোকের উপস্থিতি হলে আমি মনে করি মানুষের স্বার্থে নীতি গ্রহণ করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা
বিধানসভা, লোকসভা প্রত্যেক ক্ষেত্রেই সেটা নেবে। তৃতীয়ত হচ্ছে পরিবেশ। আমি উত্তরবঙ্গে পরিবেশ নিয়ে লড়াই করি, ফলে আরো বেশি পরিবেশ বান্ধব আইন আমাদের দেশে এবং রাজ্যে তৈরি হোক, সেটা চাইব। এটাই মূলত। আর চাই যে সমাজের যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ আছে তাদের উন্নতি। 4-5টা বিষয় নিয়ে কাজ করি, কাজ করতে ভালোবাসি এবং আরো অনেককে ভবিষ্যতের রাজনীতির আঙিনায় নিয়ে আসবার ক্ষেত্রে যদি বিন্দুমাত্র ভূমিকা পালন করতে পারি, নিশ্চিতভাবে সেটা আমার কাছে একটা বড় পাওয়া। আপনি তো বহু কাল ধরে একটা বামপন্থী আদর্শে বড় হয়েছেন, আপনার হাতে চে গুয়েভারার ট্যাটু আছে। তো এটা ওরা অনেকে বলে, টিভি শোতেও বলে। আমি ওদেরকে একটা কথাই বলি, চের ছবি আছে, কিন্তু রাস্তায় দাঁড়ালে আমাকে কেউ চোর বলে না, আপনাদের নেতাদেরকে চোর বলে। অন্তত চোরের থেকে চের ছবি মনে হয় অনেক ভালো। তারপরে অবশ্য ওরা আর প্রশ্ন করে না। হ্যাঁ, উনি একটা ভিশনারি ছিলেন অবশ্যই। উনি ওনার সময়ে ওনার মতন করে ওনার জীবন তৈরি করেছেন। তার একটা সেই সময়কার আমাদের রাজনীতির ক্ষেত্রে অনেক মানুষ আমাদেরকে প্রভাবিত করেছে। তার মধ্যে উনি ভালোগুলো নিয়েছেন, যে কোনো দলের বা যে কোনো মতাদর্শের ভালোগুলোকে নিয়েই আপনি একটা আলাদা একটা নিজস্ব সত্তা বানিয়েছেন। দেখুন, আমি তো হীরেন মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রত্যেকেরই যদি আমরা পড়ি তাহলে দেখব যে একে অপরের ভালো দিকগুলোকে প্রশংসা করার মতন একটা বড় হৃদয় রয়েছে। রাজনীতি সংকীর্ণ মানুষদের জন্য, রাজনীতি অনেক বেশি বড় মনের মানুষের জন্য। রাজনীতি যখন ব্যবসা হয়ে যায়, যখন রাজনীতিতে সাইকেল নিয়ে এসে যারা অডি চলে তাদের পিছনে উচ্ছিষ্ট ভোগীরা যখন ঘোরে, তখন সেই সমাজের পতন তো অনিবার্য। মানে সমাজকে যদি ঠিক করতে হয় তাহলে সর্বপ্রথম রাজনৈতিক নেতাদের দিক নির্দেশ দিতে হবে, সেটা অবশ্যই পার্টি ইন পাওয়ার তাদেরকে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ শঙ্করদা, আজকে আপনি এসেছেন, আপনি এসে এত কথা বললেন, আমাদের মূল্যবান সময় দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।